গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও মাই লাইফ স্টুডিও। আর আমি আপনাদের সঙ্গে সুদীপ মান্না। তো আজকে হচ্ছে দিল্লিতে দ্বিতীয় দিন, মানে গতকাল রাতে আমরা পৌঁছেছি। এবার পৌঁছেছি গোবিন্দদার এখানে, মানে আমাদের পাড়ারই একজন দাদা দিল্লিতে আছে সিআর পার্কে। তো এখানে পৌঁছেছি, ওখানে রাত কেটে গেল। আর এখন সকালে বেরিয়েছি, গোবিন্দদার ছেলের সঙ্গে যাব, কারণ আজকে আমাদের বিকালে 4:30 সময় ট্রেন আছে। তো তার আগে এখান থেকে খাওয়া দাওয়া করে সব কিছু রেডি হয়েই যাব। তার জন্য রাজার সঙ্গে যাব একটু মার্কেটে বলতে এখানে যেটা মাছ মাংসের মার্কেট, তো সেই মার্কেটে যাব। মাছ মাংস কী কিনবে, তো আর ঘোরাও হবে মার্কেটটা কেমন, শেয়ার পার্কের মার্কেটটা কেমন, তো সেই জন্য যাব। এখানে গোবিন্দদার বাইক আছে, এই যে বাইক, আর ওইদিকে আছে গাড়ি কোনটা আছে তোদের? এটা এই যে গাড়িটা। আর এই হচ্ছে আমাদের রাজা বাবু। রাজা কেমন আছো? রাজা এখন দিল্লির মানুষ, আমরা ব্যস্ত মানুষ। রাজার এখানে অনেক পরিচিত বেল্ট আছে, অনেক পরিচিত লোক আছে, সবার সঙ্গে কথাবার্তা বলছে। তো এবার মোটামুটি আচ্ছা, আমরা কি মাছ মাংসের মার্কেটে যাবো নাকি? এখানেও মাছ, মানে আমাদের দেশি মাছ সব পাওয়া যায়, আমাদের গ্রামের দিকে যেরকম পাওয়া যায়। তো সেই মার্কেটে যাবো, কী কী মাছ পাওয়া যায় দেখা যাক, আজকে দেখাবো। এসছি সিআর পার্কের মাংসের বাজারে, তারপর মাছ বাজারেও যাব। তাই এখানে মাংস কত করে? ব্রয়লার মাংস, ব্রয়লার কত করে? ব্রয়লার কত করে? হ্যাঁ, কত করে? 260 টাকা কিলো। সাইজের এখানে ব্রয়লার মানে মাংসে যেটা গলা, তারপর আর ভেতরে সমস্ত জিনিস বাদ দিয়ে মাংস দেয়, আর হালপোস করে, অর্থাৎ চামড়া তুলে দেয়। তো যার ফলে রেটটা অনেকটাই বেশি এখানে। আমাদের গ্রামে হয়তো এই মুহূর্তে 170 টাকা 80 টাকা হয়তো এরকম রেট চলছে, কিন্তু এখানে বেশি চলার কারণ এটাই যে আলাদা আলাদা সব কিছু পরিষ্কার করেই দিচ্ছে। মাছের মার্কেট, সব ধরনের মাছ পাওয়া যায়, নোনা মাছের কাছ থেকে দেশি মাছের কাছ থেকে সব কিছুই। এই যে জ্যান্ত সব মাছ মোটর চালিয়ে রেখেছে। বাবা, আমাদের সেদিকে যেসব মাছ পাওয়া যায় না, সিলভার কাপ কত বড় বড় সব মাছ এখানে পাওয়া যায়। মাছ মার্কেটের পাশেই এখানে মন্দির আছে, মা কালীর মূর্তি, একদম দুদিকে মাছ বাজার, মাঝখানে মা কালীর মূর্তি। ও রাজা, এখানে তো যা মাছ পাওয়া যাচ্ছে, আমাদের সেদিকে তো এত মাছ পাওয়া যায় না রে। সব বড় বড় ধরনের মাছ, চিংড়ি মাছের কাছ থেকে শুরু করে ভেটকির কাছ থেকে শুরু করে সব কিছু আছে। কত বড় মার্কেটের মাছের মার্কেট, অনেক বড় না? এদিকে এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে? সব মাছ সব ফ্রিজিং করে রাখা আছে। এদিকে চারাপোনা, চারিদিকে শুধু মাছ আর মাছ। মাছ এত মাছের গোডাউন, ট্যাংরার কাছ থেকে শুরু করে পাবদার কাছ থেকে শুরু করে পটল মাছ, মানে এখানে আছে সব মাগুর মাছ, চিতল মাছ, সব কিছু মাছ। সবাই বাঙালি, সবাই এখানে বাঙালি, যারা বিক্রি করছে তারাও বাঙালি। আর তেলাপিয়ার কাছ থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছে। কত বড় বড় আছে, আরো কত দূর আছে রে? না, আর যাবো না সেদিকে, এত দূর আর যাবো না, চল। মাছের মার্কেট, শেয়ার পার্কে দেখতে পাচ্ছেন মাছের মার্কেট, সব ট্যাংরার কাছ থেকে শুরু করে সব পমপ্লেট সব কিছুই আছে। এবার মাছের মার্কেট, মাংসের মার্কেট সব কিছু দেখে এবার ফিরতে হবে, কারণ এখন 11টা 11:30 মতো বাজে। আর গিয়ে গোবিন্দর এখানে রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া করেই আমরা বেরোবো। আমাদের ট্রেন আছে 4:30-এ। এই দেখতে পাচ্ছ, ও দারুণ জায়গা। এখানে মনেই হচ্ছে না যে আমরা বাইরে কোথাও আছি, মনে হচ্ছে একটা বাঙালি কলোনিতেই আছি, কারণ সমস্ত কিছুই বাঙালি ধরনের মাছ। বিশেষ করে এখানে সিলভার কাপ, ছোটো পোনা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সব মাছ রাজা,
আমাদের এগরাতে যেসব মাছ পাওয়া যায় না সেসব মাছও এখানে পাওয়া যাচ্ছে। মাছগুলো একদম টাটকা টাটকা সব সমুদ্রের মাছ, একদম বরফ থেকে বার করা হচ্ছে, কাটা হচ্ছে। কি মাছ এটা? এটা টুনা ফিশ। আচ্ছা, এরা কি সবাই বাঙালি যারা মাছ বিক্রি করছে? না, কিছু কিছু বিহারি বেরোয়, বিহারের মানুষও আছে। কিছু বিহারি বেরোয়। আর এখানে কেটে যাচ্ছে সব মাছ মাছ মাছ। এই এটা তোকে ভোলাকে বলেছে, এটা তো পটল মাছ। হ্যাঁ, এটা পটল মাছ, সেটা হচ্ছে দীঘা সুন্দরী বলে, চমচম বলে। কত করে? আর ওটা দীঘা সুন্দরী না কি, কোনটা বলছি? ওই চমচম দীঘা সুন্দরী, ওটা চমচম খাইনি। সেটা চমচম বলে, দীঘা সুন্দরী বলে, যেটা বলে। ওটা কেমন? মানে আমাদের দীঘাতে যা সমুদ্রের মাছ না পাওয়া যায়, আপনাদের এখানে দিল্লিতে তার থেকে বেশি মাছ পাওয়া যায় দেখছি। কি মাছ খাওয়া কম? মানে দীঘার মোহনায়ও এত সমুদ্রের মাছ দেখতে পাওয়া যায় না। কি মাছ গো? মাছ কি, মাংস তো নিয়েছি, আবার কি। এই যে সিয়ার পার্কে ঘুরতে বেরিয়েছিলাম গোবিন্দার সঙ্গে একটু, আর এখানে এই দাদা দিদি সবার সঙ্গে দেখা হলো। পেছন থেকে আওয়াজ দিচ্ছি, এখানে সুদীপদা সুদীপদা বলে ডাকছে, তোমার আমি বুঝতেই পারছি না। আমি হচ্ছে কে ডাকছি এখান থেকে, এখানে আবার কে আমাকে চেনে? দে ভালো তো? আমাদের এই এগরা, প্রপার এগরা বাড়ি। আচ্ছা, এখানে কি দোকান? 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এখানে কি দোকান নাকি, মানে ভাত ডাল তরকারি এসব পাওয়া যায় নাকি? একদম বাঙালিয়ানা খাবার নাকি? বাঙালি হোটেল। একদম সবাই খাচ্ছে ওইদিকে, দারুন। এই যে শিব মন্দির, জাস্ট শিব মন্দির, শিব মন্দিরের অপোজিটেই কালীবাড়ির সামনে। ভালো লাগলো, এখানেও কেউ চেনে আমাদেরকে, আমাদের ভিডিও দেখেন, শুনেও ভালো লাগলো। আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ওটাতে রেগুলার ভিডিও আসবে, মেদিনীপুর ডায়েরি। ভালো থাকবেন, আসছি দাদা। শেয়ার পার্কে এলাম আর এই কালী মন্দির দেখা হলো না, কালীবাড়ি দেখা হলো না। নেক্সট বার আসি, এলে ঘুরে দেখবো, বুঝলে তো? এবার তো আর হাতে সময় নাই, বাড়ি যেতে হবে, কিছু করার নাই। আমি চিনি নাই, আমি অতটা ওদিকে যাই না তো। জলটা খেয়ে এই যে বেরিয়েতে গোল চকটা আছে না, কেএফসির কাছে। দাদা একদম খেয়েছে। এই শিবিটা নেই, শিবিটাই 65 শিবি। দাদার বাড়ি হচ্ছে কথা বলা তো মোহনপুর, নয়গ্রাম নয়াগ্রাম, যেখানে এসএসপি রেস্টুরেন্ট। বন্ধু হচ্ছে দেবাশিস আছে না, না, এ চিনে না, দেবাশিস বলে এসএসপির ওনার। এসএসবি ওনার, ওমান একটি ক্লাস ফেল। হ্যাঁ, দাদা হাঁপিয়ে আমার সাথে দেখা করতে এসছে। হ্যাঁ, একদম একদম। এ আমার উঠতে, আমি এই জন্য গোবিন্দাকে বলছি, আমি উঠে এলাম কিছুক্ষণ আগে। অন্ধকারটা না, ব্যাগ নিয়ে লাগে দিন উঠে। ওদিন যাওয়ার পর ভালো ডাক্তার ট্রিটমেন্ট হলো ভালো হবে। দাঁড়াতে আবার তো আসতে হবে, আমাদের 4 বার আসতে হবে, আবার 1 মাস পরে আসতে হবে। আসা যাওয়ার জার্নিতে তোমার প্রবলেম বেশি হবে না, ট্রেনে আসা যাওয়া জার্নি তো অতটা হয় না আমার। আচ্ছা, তুমি আমার ভিডিও দেখো, আমাকে আগের থেকে কি একটু সোজা সোজা মনে হচ্ছে, বা একটু একটু ভালো ফিট মনে হচ্ছে কি একটু? ফিট ভালো। ডাক্তার তো বলেছে 1 বছরের ভেতরে পুরো সোজা করে দেবে। এখানে কোন ডাক্তারটা কোন কে দেখছে? কুরুক্ষেত্রে দেখাচ্ছি। না, কলকাতা তোমার হরিয়ানা স্টেট। হ্যাঁ, হরিয়ানা স্টেট, একদম কুরুক্ষেত্র সেক্টর 8 না, ওটা হচ্ছে ইউনিভার্সিটি, আয়ুর্বেদিক ইউনিভার্সিটি, শ্রীকৃষ্ণ আয়ুর্বেদিক ইউনিভার্সিটি। হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি। আমার তো ইউনিভার্সিটির সব কাজ না এগুলো, মহারিষি দয়ানন্দ ইউনিভার্সিটি, তারপরে তোমার যত ওপেন ইউনিভার্সিটি সেইগুলো টোটালি আমি কাজ করি। দিয়ে ভালো তো? হ্যাঁ, ভালো, শুদ্ধ ভালো। তোমার সঙ্গে অনেক দিন থেকে দেখা করবো বলে আর হচ্ছে না। হ্যাঁ, আমি দিল্লিতে থাকি, ফ্যামিলি বাচ্চা সব এখানে পড়ে। আমি থাকি এইখানটা সাকেটে, সিয়ার পার্কে। আমি 1 নম্বর যে কালীবাড়ি দুর্গাপুজো, ওখানকার মেম্বার আমি। 1 নম্বর কালীবাড়িটা আছে, দুর্গাপুজো হয়, পাঁচ চাইলে আমি সবাই হেল্প করি। দাদা কিন্তু এতবার ধরে ফোন করছে, আমি তো জানি না, আমি তো চিনি না। আমার গ্রামে দীর্ঘ 1-2 বছর থেকে কথা হয়। মানে অ্যাকচুয়ালি কি হলো দাদা, আমি না গোবিন্দার সঙ্গে একটু বেরিয়ে গেছিলাম। গোবিন্দা বললো চলো মাছ মার্কেটে একটু দেখে আসি, আচ্ছা, ওই মাছ মার্কেটে। আর সে ফোনটা ছিল এর কাছে, এই জন্য আর কি। তুমি যখন সকালে আমাকে লোকেশনটা পাঠাও, হ্যাঁ। তার 10 মিনিট পরে আমি ওকে লিখে তারপর কল করেছি। আমি লোকেশনটা পাঠিয়েই আমি বেরিয়ে গেছি। হ্যাঁ, তারপর থেকে ফোন করছে, ফোন কেউ তুলছে না। তারপর যখন বলছি যে 1 আধ ঘন্টার পর তুললো আমার কথা, দাদু বেরিয়ে গেছে। আমার ঠিক আছে, আমি আসছি,
আমি এখানটা পাশাপাশি আছি এসে দেখো। আচ্ছা। হুট করে কারোর সঙ্গে ফোন টোন তুলি না, না, ঠিক। এই জন্য না এ একটু এতবার ফোন আর করে নিশ্চয়ই সেই- সরকারি কেউ ফোন করছে, এই জন্য ফোনটা তোলা না আমার খুব ইচ্ছে ছিল সুদীপদা আর যেদিন আগে তোমাদের প্ল্যানিং হচ্ছে ডাক্তার দেখানো তার আগে সময় বলেছিলাম যে আগে আমি তো বেরিয়ে প্ল্যানিংটা আসছি ছিল আমাদের তো রিটার্ন টিকিট কেটেই আমরা প্ল্যান করেছিলাম আমরা যেন আচ্ছা। ডাক্তার দেখাবো 1-2 দিনের ভেতরে রিটার্ন চলে আসবো দিয়ে আমরা এখানে 5-7 দিন থেকে গোবিন্দা বলছে যে তুমি এখানে আসো ঘুরে চারদিকে তারপরে যাবে কিন্তু সেখানে যেতে ডাক্তারও বলে যে 28 দিন থাকতে হবে সেখানে টিকিট ক্যান্সেল করে এবার বাধ্য হয়ে এই মুহূর্তে আমাকে রাজধানীর টিকিট কাটতে হয়েছে মানে বিকাল সাড়ে এত টাকা খরচা হলো আমি 1100 টাকায় আমি চলে যেতাম ইয়ে পর্যন্ত আমার কলকাতা হোক দিল্লি হোক যেখানে চলে যেতাম কেন ডাক্তারবাবু একদম 2-3 দিন বাকি আছে ছুটি হতে তখন বললো যে ছুটি হয়ে যাবে তখনই বাধ্য হওয়ার রাজধানীতে একমাত্র প্রতিবন্ধী কোটায় সিট খালি ছিল না সেই- এখনো 1 তারিখ থেকে টিকিট পাওয়া মুশকিল তো হ্যাঁ যে ইলেকশনের জন্য হ্যাঁ। আমি 18 তারিখ টিকিট করবো বলে আমি পাচ্ছি না এই আমি এগরা একজন অসুবিধা আছে এগরা হুম টিকিট কাটে ওকে ফোন করছে ওকে চন্দ্রান করে টিকিট করে দেবো অল ফ্যামিলি টিকিট যে আমি 18 তারিখ এখান থেকে যাবো আচ্ছা গেলে যাবো তোমাদের ওখানে একদম ওয়েলকাম একদম আর থাকছি একদম আচ্ছা তোমার জন্য গিফট নিয়ে এসেছি কি গিফট নিয়ে এসেছে দাদা দেখো গো পার্সোনাল নিয়েছি বৌদির জন্য পছন্দ হবে কিনা জানি না তুমি না না আমার সুদীপদাকে প্রচুর ভালো সুদীপদার কিছু এমন কিছু আমার খুব ইচ্ছে ছিল কিছু বড় ধরনের কিছু করার কিন্তু হবে সব হবে দেখো কাপড় এ তো বাবা। সেলাই করে আমার বৌদি এটা খুব পছন্দ হবে এটা সুদীপ আমার তরফ থেকে সুদীপদা দিল এটা আবার কি এটা আবার কি? এটা দাদার জন্য একটা ভালো একটা গেঞ্জি দেখিয়ে নিয়েছি এ বাবা এগুলা কি দরকার ছিল দাদা এই যে। হ্যাঁ দারুন এটা পরে আজকে জার্নি করবে আচ্ছা খুব ঠিক ভালো আছে লাগবে। একদম অবশ্যই দেখো ভালোবাসা মানুষের মধ্যে থাকলে যেখানে থাকলে সব দিক থেকে হেল্প পাওয়া যায় আর একদম। টান থাকে মানুষের মধ্যে আজকে কি হয়েছে জানো দাদা যার সঙ্গে যাচ্ছি বাইকে একজন হঠাৎ বলছে এই সুদীপদা আমি বলছি দিল্লিতে শেয়ার পার্কে আমাকে কে সুদীপদা বলে ডাকে তোমার ভিডিও প্রায় লোকেই ভাইরাল হয়ে যাচ্ছে আমার এটা আমাদের লোক আমরা বাঙালি হয়ে একটা ছেলের দিকে স্ট্যান্ড হতে চায় আমরা যদি সাপোর্ট না করি বা আমরা জিনিসটা এগিয়ে নিয়ে যাই হয়তো ওরা আগের দিকে যাবে কিনা আমি জানি না ওই জন্য আমাদের সাপোর্ট করা উচিত যত আমরা সাপোর্ট করবো ওর মনে বেশি উৎসাহটা বেশি জাগবে না, যে সত্যি কিন্তু এই এই কাজটা জিনিসগুলো নিয়ে মেন কথা তোমরা যে পাশে থাকো এটাই অনেক না। সত্যি। না অ্যাকচুয়ালি এই সবাই যদি ভালো পাশে আছে। না থাকতো তাহলে কিন্তু আজকে এই জায়গায় এসে চিকিৎসা হওয়ার মতো আমার ক্ষমতা ছিল না আমি বলেছিলাম যেদিন ওনার ট্রেন ছিল আমি শুধু দিল্লি না শোনা দাদা দিল্লি নাম্বার ছিল মনপাগড়ে আমরা ডাইরেক্ট যাচ্ছি হসপিটাল যখন ছিল তখন আমি ফোন করেছিলাম আমরা চেষ্টা করছি ওই হরিয়ানা আসার জন্য যদি না আসি তাহলে পরে দেখা হবে না বলে দাদা যাবার সময় হয়তো আমি দিল্লি হয়ে যাবো ওই দাদাই আসে হ্যাঁ বলছিল। আমি ও, না এ দাদা না আরো একজন দাদা আসে বলছেন ওনার বাড়ি মালদা এবার উনি কোনো কারণে বলছিল না যে রবিবার আসলে হ্যাঁ ওইটা মালদার একজন দাদা ইনি নয় ইনি বলেছিলেন যে আমি আসবো বলে হ্যাঁ যে যদি সময় হয় আমি অবশ্যই আসবো আসলে দেখো সবাই তো এখানে বাইরে যারা থাকে প্রত্যেকে তো কাজের জন্যই থাকে কেউ তো আর এমনি এতে থাকে না এবার 10টা-11টা বলে যে যা কাজে বেরিয়ে যায় সন্ধ্যা 6টা হলে ছুটির দিকে পায় তারপর এসে যাওয়া হয় পাশে হতো আধা ঘন্টা 1 ঘন্টা রাস্তা তাহলে ওলা বাইক উবের করে চলে যাওয়া হতো হরিয়ানা গিয়ে আসতে তো 2 ঘন্টা 2.5 ঘন্টা মিনিমাম না বেশি গোবিন্দা দেখেছিল 200 একটা কত কিলোমিটার রাস্তা অনেকটা রাস্তা আর যদি আগে যতটুকু হেল্প লাগে আমরা অবশ্যই করবো আমরা যদি দাঁড়িয়ে থাকি তাহলে এই মানুষটা মনের মধ্যে একটা খুশি জাগবে আর আমরা যদি ওনাকে সাপোর্ট না করি ওর মনের মধ্যে দেখো আমরা কোনো একটা কাজ করছি আর জিনিসটাকে আমরা করছি যে জিনিসটা আগের দিকে বাড়বে যদি ওইখান থেকে রেজাল্টটা যদি না আসে তো রেজাল্ট না পেলে মনের মধ্যে কি থাকে একটা জিনিসটা ভেঙে যায় হ্যাঁ আর করবো না ভালো লাগে ওই রকম স্টুডেন্ট যখন পড়াশোনা স্টার্ট করে যদি রেজাল্ট ভালো পায় তো আগের দিকে পড়ার জন্য আর উৎসাহ জাগায় উনারই দেখো ইনি যে ভিডিও করছেন জিনিসটাকে দেখাচ্ছেন আর ওনার কাছে প্রত্যেকটা ভিডিও আমি দেখেছি কোনো জায়গায় কোনো জিনিস দেখি না যে এডিটিং নেই যেটা আছে সিম্পল সামনে কোনো ক্লিয়ার নেই যেমন মায়ের ভিডিও বানান গ্রামের মাঝখানে বাবারও অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ ঠিক আছে খুলে অনেক খুব প্রবলেম এই দিক দিয়েও ইনি তো প্রবলেম আর তো একটা কাজ করার মতো একটা ম্যান স্ট্রং তো লোক দরকার বাবা এরকম বয়স তারপর ইনি এরকম অবস্থায় কিভাবে যে চলছে এনার ফ্যামিলি বা কিভাবে ইনি যে টানছেন শুধু করবালে ছেড়ে কেউ জানে না এরা গোবিন্দা টুবিন্দা সবাই জানে কারণ এরা তো আমার একদম পাড়ায় ঘর এরা সবাই সবটাই জানে তুমি যখন শেয়ার পার্কে বললে আমি বলে শেয়ার পার্ক তাহলে কোনো একটা গেস্ট হাউস হয়তো আছো না, তারপরে যখন জানলাম যে দাদা বললেন যে দাদার জানাশোনা আমরা খুব ভালো হলো মানে গ্রামের লোক সঙ্গে দেখা হলে কি হতো একটু সাপোর্ট পাওয়া যায় ভালো আর আমার কিন্তু অ্যাকচুয়ালি আজকেই ছিল কুরুক্ষেত্র থেকে আসার দিয়ে ডাইরেক্ট আমরা চলে যেতাম নামতাম এতে কলকাতা থেকে রাজধানী থেকে এসছো না আসার সময় আমরা ওতে নেতাজি এক্সপ্রেসে এসেছি একদম ডাইরেক্ট কুরুক্ষেত্রে নেমেছে আচ্ছা এটা হাওড়া পর্যন্ত করেছো হিজিল পর্যন্ত শিয়ালদা পর্যন্ত গেছি আমরা দিয়ে কলকাতায় আবার একজন দিদির বাড়িতে যেতেই হবে আচ্ছা সে ওখানে দিদি হ্যাঁ ভাই আবার ধরেছে আচ্ছা তোমার একজন দিদি থাকে অস্ট্রেলিয়াতে ওনারা দেখি উনি না উনি আমাদের জন্য যে ভাত খাবার পাঠিয়েছিল হ্যাঁ, হ্যাঁ উনি মানে
কি বলবো, সবাই আমরা হরিয়ানায় থাকাকালীন এত মানুষ আমাদের পাশে থেকেছে, এত ভালোবাসা দিয়েছে, মানে যেটা ভাবনার বাইরে। হরিয়ানা যতদিন থেকেছো এমন তোমাকে সাবস্ক্রাইব পেয়েছে যে তোমাকে চেনে ওখানে? না, সেখানে বাঙালিই দেখতে পাইনি হাসপাতালে একটাও। হাসপাতাল আসেনি, কিন্তু এখানে প্রত্যেকটা স্টেটে বাঙালি আছে মানে। না বাঙালি আছে, একমাত্র আমরা ঘুরতে গেছিলাম ওই হরিয়ানায় যেখানে যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রে না, হ্যাঁ। সেখানে ঘুরতে গেছিলাম। একটা তোমার নৈহাটি থেকে একটা টিম গেছিল বাসে করে, আর আসার জন্য কালকে যে এলাম কুরুক্ষেত্র রেলওয়ে স্টেশনে নদিয়া থেকে কয়েকজন ঘুরতে এসেছিল, তাদের সঙ্গে দেখা। নাহলে একটা বাঙালি সেই হাসপাতালে একটাও বাঙালি কোনো ভর্তি নেই, শুধু আমরা এই দুজনেই বাঙালি ছিলাম। সবাই দেখে অবাক যে কলকাতা থেকে। খাওয়া দাওয়াই তো ঠিক ছিল না, মানে দুপুরবেলা রুটি। আমরা বাঙালি লোক মানে একটু ভাতটা একটু পছন্দ করে ওই দিকে, আর ওখানে তো রুটি ফুটি সব দুপুরবেলা রুটি তরকারি, তারপর আবার তরকারিতে আমচুর গুঁড়া, খিচুড়ি ডালিয়া। ইয়ে তো একদমই খেতে পারতো না, আমি তবু কোনো রকম, কারণ আমার অভ্যস্ত আছি আমি, দিল্লিতে ছিলাম 3 বছর, তো দিল্লির খাবার দাবার অভ্যস্ত আছি আমি, নর্থ ইন্ডিয়ার খাবার একদমই খেতে পারতো না। তারপরে দাদাকে একবার মাঝখানে বলেছিলাম, একবার ফোন হয়েছিল, দাদা ছোট ছোট বাচ্চাকে নিয়ে একটা পিকনিক করেছিল মানে, হ্যাঁ ওই দিন ফোন করেছিলাম, হ্যাঁ না জানা হচ্ছে না। আমি বললাম তুমি আগে বেরিয়ে যাও, কোনো যদি ছোট ছোট যেমন যারা পড়তে পায় না, খাবার পায় না, কাপড় পায় না, আমি এখান থেকে সাপোর্ট করবো। আমার ফেসবুকেও আছে, আমি কোনো ব্লগ বানাই না। প্রত্যেক শুক্রবারে শনিবারে আমি সাইবাবা মন্দির আছে নদীগড়ে, যাদের পাঁচ রিক্সার মধ্যে থাকে, আমি খাবার সব ফ্রি দান, আমার একটা ভালো লাগে এটা, ঠিক আছে। দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা হয়তো কেউ হয়তো মাছ মাংস বিভিন্ন রকম খাচ্ছি, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা হয়তো দুবেলা দুমুঠো খাওয়ার জন্যই পারছে না, খাবার পাচ্ছে এই যে না। আমরা যে বিয়ে বাড়িতে অন্নপ্রাশন অনুষ্ঠান যে খাবারের পর দেখবে, খাবারের পর যে খাবার ফেলে দেয়, অনেক লোক ওগুলো তুলে নিয়ে ওগুলো করছে। তো আমরা তো খেয়ে ফেলে দিচ্ছি, কিন্তু পরবর্তীকালে যে পিছনে অনেক লোক এমন আছে যে খেতে পায় না, ওই খাবারগুলো নষ্ট করে তারপর ওগুলো তুলে নিয়ে ওরা খাচ্ছে ওই জিনিসটা। এই জন্য খাবার যতটুকু দরকার ওটা নাও, ফালতু ওয়েস্ট করো না। অনেক লোক আজকে এটা খেতেও পায় না। ওইটা আমরা একটা ইয়েতে গেছিলাম, সেখানে শিখদের যে ইয়েটাকে কি বলে, ধর্মীয় স্থান, গুরুদুয়ারা গেছিলাম, সেখানে লাঙ্গার খাচ্ছিলাম আমরা। তা আমি ভাত চাইলাম একটু, ডবল ভাত। বলছে ভাত নিচ্ছ না, কোনো অসুবিধা নেই, তুমি 4 বার 5 বার যতবার নাও, কিন্তু নষ্ট করা যাবে না। আমি বলছি না নষ্ট করবো না। ওরা ফেলতে দেয় না ওখানে। এমন গুরুদ্বারা আমাদের এখানে দিল্লিতে আছে, বাংলা সাহেব বলে, হয়তো তুমি শুনেছো সুনীলদা। এখানে কি করে, যাওয়ার সময় ওরা হাতে দিয়ে পা ধুয়ে জুতো, বড় বড় ঘরের যেগুলো জুতো রেখে নিজের হাতে রেখে ও করে। আমরা যখন মন্দিরে যাই, আমরা নিজের থেকে জুতো খুলে মন্দিরের সাইডে, ওরা না জুতো খুলে দাও, ওরা নিজের হাতে 2 হাতে তুলে সাইডে করে রেখে দেয়। ওটা একটা সেবা, ওদের হ্যাঁ না, সেইটা বলছি না, সেই গুরুদুয়ারা বললো যে যত পারো নাও খাও, কিন্তু নষ্ট করা যাবে না। এই কথাটা আমি ওনাদেরও বললাম যে আমিও নষ্ট করব না। আর আমি বিশেষ করে আমার ভেতরে এমন একটাই আছে, আমি খাবার মানে আমাকে কম দাও, আমি ডবল চেয়ে নেবো, কিন্তু আমি বেশি নিয়ে খেতে পারবো না, নষ্ট করে দিয়ে যাবো, এই স্বভাবটা আমার নয়। কারণ দেখো একটা দানাও না মানুষ, আমি যখন ভেলোরে ছিলাম গোবিন্দ বিশ্বাস করে 2014 প্রথম অপারেশনে, মানে একটু খাবারের জন্য মানে 2 টাকা 5 টাকা 10 টাকার জন্য কত কষ্ট পেতে হয়েছে, সে ভগবান ছাড়া কেউ জানে না। আর তুমি যেখানে দেখো ডাক্তারি জায়গায় না, 10 টাকা কম পড়লে কেউ তোমার পাশে দাঁড়াবে না, আর 10 টাকা কম পড়লেও ছাড়বে না তোমাকে কেউ। বলেছে ভালো করে দেবে, তো একদম সোজা করে দেবে। সুদীপদা পুরো সাপোর্ট থাকলো, যতবার তুমি দিল্লি আসবে, যত কিছু হেল্প চাইবে, বাস আমাকে ফোন করে দাও, দাদা আমি এই দিনে আসছি, আমি পুরো সাপোর্ট করবো। আরে থ্যাংক ইউ দাদা, ঠিক আছে, এই যে ভালোবাসাটা বললাম, সত্যিকারে আমি তোমাকে প্রচুর মন দিয়ে প্রচুর ভালোবাসি। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, তোমাকে, তুমি আগে বড়ো, পুরো সাপোর্ট থাকবে। আর এই চ্যানেলে তো আমাদের বন্ধুত্ব, সবাই ইয়ংস্টার আমাদের দেখে, আর সবাইকে আমি বলবো সুবিধাকে আগে বেরিয়ে নিয়ে যাও, সাবস্ক্রাইব করো, আর ওনাকে খুব উঁচুতে পৌঁছাও, আর ওনার যত তাড়াতাড়ি হোক শরীর ঠিক হয়ে যায়, ভালো থাকবে। থ্যাংক ইউ দাদা। খুশি হয়, এটা মন থেকে খুশি আমার লাগে। তুমি না থাকলে ওদি দাদা, দেখো আজকে 1 মাস যে কুরুক্ষেত্রে থাকা, এই যদি পাশে না থাকতো তাহলে কিন্তু সম্ভব হতো না। এত স্ট্রাগল করে কিভাবে করবে? একজন মানুষ থাকলে কি বলে তো, মনের মধ্যে একটা উৎসাহিত জাগে যে আমার পাশে কেউ আছে, আমি কোনোদিন ভয় করবো না। এই জায়গায় তুমি একা যেতে না, নিজেকে নিজে স্ট্রং বলে মনে করতে পারতে না, ভেঙে পড়তে। এই জিনিসটা আছে, তুমি কোনো সময় তোমার সাথে সবাই আছে, আমরাও আছি, বৌদি তো আছে। তুমি আগের দিকে বড়, দিল্লি যতবার আসবে বা যতবার তুমি ডাক্তার দেখা যাবে, যা হেল্প লাগবে, থাকা খাওয়া সব দিক দিকে আমি যতটুকু পারবো পুরো সাপোর্ট করবো। যতদিন যা তুমি বাবা খাটু স্বামীর যত পুরো ঠিক হয়ে যায়, আমি তোমাকে দিল্লি এখানে রাজস্থানে খাটু স্বামীকে দর্শন করে নিয়ে আসবো।
ঠিক আছে একদম। ঠিক আছে বাকি ভালো লাগলো দাদার কাছে এসে বৌদি তো আমার স্বয়ং আছে বৌদি মানি আমার বলছি মানি ঠিক আছে না হ্যাঁ, ঠিক আছে দাদা জলদি তুমি সুস্থ হয়ে যাবে একদম। দাদা আমাদের কিন্তু দেরি হচ্ছে, বেরোতে হবে। হ্যাঁ আমি আহ, গেলে বাড়িতে যাবো আমাকে ফোনে তো যোগাযোগ একদম থাকবে। একদম, তুমি তো আসবে আমাদের বাড়িতে। হ্যাঁ আমি যাবো একদম ফ্যামিলিকে নিয়ে আসবো একদম, একদম। দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে বিকালে সন্ধ্যার দিকে আমি ব্যাক করবো আচ্ছা একদম, ঠিক আছে? দাদা খুব ভালো লাগে, একদম। দাদা পাশে মনপুরে এগুলা কত বেশি দূর একদম, না। একদম। দাদা আসি বাই দেখা হবে নমস্কার সবাই নমস্কার। হ্যাঁ। পার্ক থেকে আমরা বেরিয়ে পড়েছি নতুন দিল্লি রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য। আর রাজা নিয়ে যাচ্ছে আমাদের। সাকি কোথায় গো? হাত তুলে দিচ্ছে নাকি? তো মনে হয় আমাদের 4:30টায় ট্রেন আছে, এখন বাজে 3:48। রাজা আমরা টাইমে পৌঁছাতে পারবো তো? অলরেডি পৌঁছাতে পারবো ভাই? আমরা যাচ্ছি। আর অ্যাকচুয়ালি মানে কয়েকজন দেখা করতে এসেছিল দাদা, মানে কয়েকজন বলতে সেই দাদার সঙ্গে দেখা করতে কথা বলতে বলতে খাওয়া দাওয়া করে রেডি হতেই আমাদের দেরি হয়ে গেছে। তো তার মধ্যে চেষ্টা করব আমাদের ট্রেনটা ধরতে। ট্রেন না ধরলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। তো সেই কারণে রাজা তুমি ভাই একটু তাড়াতাড়ি চালাও, যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের। তুমি ট্রেনে পৌঁছে তারপর যা পারো করো, কিন্তু আমাদের একটু ট্রেনে তাড়াতাড়ি পৌঁছে দাও, ঠিক আছে? রাজা আমাদের চালাচ্ছে। সামনে হচ্ছে রাস্তা দেখাচ্ছিল আপনাদের, এই হচ্ছে সামনের রাস্তা। আর দিল্লির রাস্তা মানে জ্যাম জ্যাম জ্যাম, তবুও অনেক ফ্লাইওভার আছে। এই ড্রাইভার চলে আসছে কেন এইদিকে? সিগন্যাল নাই, সিগন্যাল নাই, কোনো কিছু নেই, মাইন্ডই ড্রাইভার সিগন্যাল নাই, কিছু নেই, বাম দিকে চলে আসছে। যাই হোক আমরা যাচ্ছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। সাবধানে যাবি, তোমরা ট্রেনে পৌঁছে গেছি, সাবধানে যাবি। ট্রেন ছাড়লে ফোন করবো। একদম একদম। মোটামুটি ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে উঠতেই এরকম একটা সুন্দর টিফিন দিয়ে দিয়েছে, যেহেতু আমরা ইনক্লুডেড করেছি, খাবারটা ইনক্লুডেড করেছি, তার জন্য একটা সুন্দর একটা কচুরি আছে। এই দিয়ে সাকি খেয়ে নিয়েছে তার টিফিনগুলো। সঙ্গে আছে একটা স্যান্ডউইচ, আর তার সঙ্গে আছে চা কফির জন্য এটা দুধ, এটা হচ্ছে চিনি, আর এটা হচ্ছে চা। এটা তো চা গরম জল দিয়েছিল, আমরা চা খাইনি কারণ একটু শুয়ে গেছিলাম, প্রচুর হাঁপিয়ে গেছিলাম। তো ট্রেন ধরতে দেরি হয়ে গেছিলো, মানে আসতে দেরি হয়ে গেছিলো। মোটামুটি 2 মিনিট দেরি করলে ট্রেন মিস হয়ে যেত, তার জন্য আর চা খাইনি, শুয়ে গেছিলাম। এটা কেচাপ আছে স্যান্ডউইচ খাওয়ার জন্য। এদিকে একটা আছে 1 পিস ক্লাসিক সন পাপড়ির মতো না, সন পাপড়ির মতো কিছু একটা আছে। আর এদিকে আছে ঝালমুড়ি, ঝালমুড়ি এই হচ্ছে টিফিন। তো টিফিনটা খেয়ে নিই। আগে আমি একটু এদিকে কচুরিটা খেয়ে দেখি। জীবনে প্রথমবার রাজধানীতে ট্রেনে বসছি, আর রাজধানী ট্রেনে বসতে যে খাবারের এক্সপিরিয়েন্সটা, এটা একটা আলাদাই মজা। মানে সত্যি বলছি, অনেকের ব্লগ দেখেছি, বিশেষ করে ট্রাভেল উইথ কৌশিক, শিবাজিদার সবার ভিডিও দেখেছি, ব্লগ দেখেছি রাজধানীতে জার্নি। আজকে নিজে রাজধানীতে যাচ্ছি, আর রাজধানীর যে কচুরি কেমন লাগছে? দারুণ। আমি একটু টমেটো সসটা কেটে কচুরিতে দিয়ে আর স্যান্ডউইচে দিয়ে খাবো। তোমার তো খাবে না, তুমি সমস্যা? না, আমি খাবো না। আমি নিয়ে নিচ্ছি। আমি কচুরি এবং স্যান্ডউইচ খেয়ে নিয়েছি। হ্যাঁ তুমি তো খেয়ে নিয়েছো, আমি জানি। তোমার তো খিদা পেয়ে গেছে হাঁটতে গিয়ে। নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে এতগুলো প্ল্যাটফর্ম পেরিয়েছো, কি চারটিখানি কথা নাকি? একদম। আর একটু দেরি হলে আমাদের ট্রেনটাই মিস হয়ে যাবে। আর 1 মিনিট, 1 মিনিট, 1 এক মিনিট মিনিট না। কি ওই 5 মিনিট। 5 মিনিটের মতো আর কি। স্যান্ডউইচের ভেতরে একদম মশলা, সরি এই কচুরিটার ভেতরে একদম মশলা ভরে ভরে আছে। দারুণ খেতে লাগছে কিন্তু। তো খেয়ে নিই। কাল এখন আমরা যাওয়ার জন্য দাদার বাড়িতে প্রস্তুত হয়েছিলাম। বলো, ট্রেন ধরবো বলো, দাঁড়িয়েছিলাম গোবিন্দ দাদার বাড়িতে। স্যার কাল এখন আমরা যেতে ছিলাম কুরুক্ষেত্র রেলওয়ে স্টেশনে বসছি। না, এখন ট্রেনে উঠে পড়েছি, বসছি। ট্রেন কটার সময় ছিল? 7 ঘন্টা লেট ছিল। আমাদের 6টার সময় ট্রেন ছিল। হ্যাঁ, এখন কটা বাজে? 6:45, 6টা এখন 8 বাজে। 6:36, মানে এর আরো পরে আমরা ট্রেনে বসছি। আমরা এতে নেমেছি কটার সময় বলতো? সাড়ে প্রায় 10টা। 10টার দিকে না? হ্যাঁ, তোমার পুরানো দিল্লি রেলওয়ে স্টেশনে।
হ্যাঁ, অসাধারণ। এক নম্বর। এই চিনি যা থাকু এখন রেখে দেবো, একবার করবো গরম জল দিয়ে দিলে প্রবলেম করে খেয়ে নেবো। এই যে প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর লাগছে, আর ওইদিকে গমের চাষটাই বেশি প্রচুর পরিমাণে। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু গমটা মানে গমের এগুলো পেকে ছিল, কাঁচা ছিল, এখন সব পেকে গেছে। এই জন্য সব যেরকম আমাদের সেই দিকে ধানের হয়, ধান কাটার পরে শুকানো হয়, তো এটাও এখানটায়ও দেখছি গম কেটে ফেলেছে। হ্যাঁ বলো। আমাদের আমরা লোকের ভিডিওতে দেখেছি বা লোককে বলতে দেখেছি রাজধানী এক্সপ্রেস বা লোকের মুখে শুনেছি রাজধানী এক্সপ্রেস। হ্যাঁ, আমরা সেই রাজধানী এক্সপ্রেসে যাচ্ছি বলো। হ্যাঁ, আর এই হচ্ছে স্যান্ডউইচ, দুটো রুটি, আর কেসবটা আমাদের কাটা আছে কোথায়। হ্যাঁ, এই ট্রেনে কোনোদিন সত্যি কিন্তু উঠবো আমি ভাবতে পারিনি, আমার জীবনের প্রথম। আমিও কোনোদিন ভাবতে পারিনি যে রাজধানী এক্সপ্রেসে যাবো। হ্যাঁ, বাধ্য হয়ে টিকিট না পেয়ে যেতে হচ্ছে। যেতে হচ্ছে সেই। এই যে কত সুন্দর জায়গাগুলো পেরিয়ে যাচ্ছি, খোলা আকাশ, আর খোলা আকাশের নিচে ট্রেন যাচ্ছে। আচ্ছা, আজকের জন্য তুমি ট্রেন ব্লকার হয়ে গেল বলো। হ্যাঁ, তো যাই হোক, মোটামুটি আমরা কানপুর বেরিয়ে ট্রেনে চলে এসেছি। আর রাতের যে ডিনার দিয়েছিল সেই ডিনারও খেয়ে এখন আমাকে শুতে হবে। আর কারণ অনেকটাই জার্নি করলাম, এখনো পথ বাকি আছে আমাদের। রাজধানী ট্রেনে প্রথম যাতায়াত করছি, এতটাই এক্সাইটেড ছিলাম। আর একটুর জন্য ট্রেনটা আজকে মিস হয়ে যেত। ট্রেন ঠিক টাইমে ধরেছি আর বসেছি, রাতের খাবারও জমিয়ে খেলাম। তবে একটু খারাপ লাগলো, রাজধানী ট্রেনে আজকে যে ডালটা দিয়েছে ওই ডালটা হালকা খারাপ হয়ে গেছে। এবার যেটা ঘটনা, অনেকেই বলতে পারেন যে রাজধানী ট্রেনে আবার ডাল খারাপ হতে পারে, কিন্তু যেটা হয়েছে খারাপ লেগেছে, আমরা খেতে পারিনি, ফেলে দিয়েছি, এটাই ব্যাপার। আর মোটামুটি সব কিছু ঠিক আছে। ব্ল্যাঙ্কেটের কাছ থেকে মানে চাদর, একটা কম্বল সব কিছুই দিয়েছে। সাকি সরে আসো, আচ্ছা, তো সব কিছুই দিয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে অনেকটাই রাত হয়েছে, ঘুমাতে হবে। আর ভোরে উঠে আবার একটা দিন, আবার নতুন জার্নি, নতুন পথ। তো আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই, আর আমাদের পাশে থাকবেন অবশ্যই। আপনাদের চেষ্টা করব আমরা নতুন নতুন ভিডিও উপহার দিতে। তো সবাই খুব 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 ভালো থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে।